সরাসরি চলে যাব ঘটনায়। আশা করছি ঘটনা আপনাদের ভালো লাগবে। প্রথমেই ফোন নাম্বার শেয়ার করেছেন, তারপরে ফেসবুক আইডি, তারপর তিনি লিখছেন, আমি চাই ঘটনাটি পড়ে শোনান। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাওন বলছি যশোর থেকে। অনেক বছর আগে থেকে আপনার ও আপনার শোয়ের সাথে শ্রোতা হিসেবে থাকলেও এটা আমার পাঠানো প্রথম ঘটনা বিধায় আমার লেখাগুলো অগোছালো থাকলে আপনি দয়া করে সঠিক করে নেবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আমার ঘটনা। আমার বাসা যশোরের একটা গ্রামে। আমি ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ভার্সিটি বন্ধ থাকায় ছিলাম, আবার যখন ভার্সিটি চালু হলো তখন আমি ঢাকায় ফেরার জন্য বাসের টিকিট করলাম। আমার বাসের সময় ছিল রাত 10টা 15 মিনিটে। ওই দিন দুপুর থেকে অনেক বৃষ্টি শুরু হয়েছিল। আমার বাসা থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। সন্ধ্যার পর একটু বৃষ্টি থামলেই আমি বাসা থেকে বের হয়ে যাই। তো বাসা থেকে বের হয়ে আমি একটা ভ্যানে করে পরবর্তী একটি বাজারে যাই। ওইখান থেকে আবার ইজি বাইকের মাধ্যমে ছোট যানবাহনে করে স্ট্যান্ড পর্যন্ত যেতে হয়। বাজারে পৌঁছানোর পরপরই আবার বৃষ্টি শুরু হলো। তো আমি দৌড়ে একটি বন্ধ দোকানের বারান্দায় যেয়ে দাঁড়াই। আমার কানে হেডফোন ছিল। আমি ভূত.com এর পুরাতন একটি এপিসোড শুনছিলাম। ওই দোকানেই এক কোণে একটি টুল টাইপ চেয়ারে বসেছিলেন একজন বৃদ্ধ বয়স্ক লোক। উনি আমার কানে হেডফোন দেখে বেশ খড়খড়ে গলায় জিজ্ঞেস করলেন, বাবা কি শুনতেছ? আমি বললাম, ভূত.com এর কাহিনী শুনতেছি চাচা। ভূত জিন নিয়ে চাচার সাথে কিছুক্ষণ কথা হলো। তারপর কাকা একটু থেমে বলল, বাবা তোমরা এই যুগের ছেলেরা এসব বিষয় নিয়ে এখন মজা করো, এটা মোটেই ঠিক না। কাকার এমন কথা শুনে আমি কাকাকে জিজ্ঞেস করলাম, আপনার সাথে কি কিছু ঘটেছিল? তৎক্ষণাৎ খেয়াল করলাম রাজ্জাক চাচার চোখে পানি ছলছল করছে। চাচা একটু সময় নিয়ে বলল, একটা খারাপ জিনের জন্য আমার আব্বা মারা গেছিল। আমার বাসের সময় বেশি থাকায় আর বৃষ্টি না থামায় আমি রাজ্জাক চাচাকে ঘটনাটি শোনানোর আবদার করলাম। সাথে সাথেই চাচা বলতে শুরু করলো। চাচা আমাদের আঞ্চলিক ভাষায় বলেছিল, আমি শ্রোতাদের বোঝার সুবিধার্থে আমার মতো করে লিখছি। আর রাসেল ভাই, রাজ্জাক চাচার ঘটনায় যেসব স্থানের উল্লেখ আছে আমার বাসার কাছে হওয়ায় আমার স্থানগুলো চেনা। বলতে শুরু করলেন রাজ্জাক চাচা। আজ থেকে অনেক বছর আগের কথা। আমার বয়স তখন 14-15 বছর হবে। আমার আব্বা মাঠে চাষবাস করতেন। আব্বা প্রায় সময় মাঠের কাজে আমাকে নিয়ে যেত। একদিন বিকেলে আমরা ধানের জমিতে কাজ করছিলাম। বলে রাখি, আমাদের গ্রামটা তখন মাঠের মাঝখানে ছিল। মাঠের বুক চিরে একটা রাস্তা 2টা গ্রাম হয়ে এই বাজারে পৌঁছেছে। আমাদের জমিটা বেশ দূরে ছিল। হঠাৎ আব্বা আমাকে বলল, রাজাক তুই বাড়িতে গিয়ে 1 গামলা লবণ নিয়ে আয়। আপনারা হয়তো জানেন, বিভিন্ন কারণে ধানের জমিতে লবণ দেয়া হয়। তো আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম। চিকন আইলের ওপর দিয়ে হেঁটে আসতে অনেক সময় লেগেছিল। প্রায় 1 ঘন্টা লাগলো আমার বাড়িতে আসতে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় 5টার দিকেই চারপাশ প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল। বলে রাখি, আমরা যেদিন রাতে কাজ করার উদ্দেশ্যে মাঠে যাই সেদিন খাবার আর হ্যারিকেন বা লাইট জাতীয় কিছু নিয়ে যেতাম। সেগুলো রাখতাম আমাদের জমির পাশে আমাদের বানানো কুড়ে ঘরে। আর সেদিন আমরা রাতে কাজ করার উদ্দেশ্যে যাইনি বিধায় আলো নিয়ে যাইনি। আমি লবণের গামলা নিয়ে রওনা দিলাম। তখন প্রায় অন্ধকার নেমে গেছে। পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এজন্য আমি আইল ছেড়ে জমির মধ্য দিয়ে হাঁটা ধরলাম। আমাদের জমির কাছে পৌঁছানোর একটু আগে আমি আব্বাকে জোরে ডাক দিলাম। আব্বা খুব ধীরে উত্তর দিল। শব্দটা আসলো ঠিক আমার বাম দিকের কয়েকটি জমির পর থেকে। কিন্তু আমি আমাদের জমিটা চিনি আমাদের বানানো কুড়ে ঘর দেখে, কারণ আমাদের জমির আইলের ধারেই কুড়েটা বানানো। আর যে জমিটা থেকে শব্দ আসলো সেটা হলো সদরুল কাকার। সদরুল কাকা মারা গেছে আজ থেকে 7 দিন আগে। সদরুল কাকা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। আমার সন্দেহ হয় আমি আবার জোরে আব্বা বলে ডাক দিলাম, কিন্তু এবার কোনো আওয়াজ আসলো না। আমি কোনো কিছু না ভেবে কুড়ের দিকে হাঁটা দিই। আমি বারবার ডাকার পরও আব্বা কোনো উত্তর দিচ্ছিল না। আমি আমাদের জমির চারপাশ ও কুড়ে ঘর খুঁজেও আব্বাকে পেলাম না।
এবার আমার ভয় লাগতে শুরু করলো। সদরুল কাকার কথা মনে পড়তেই আমার মনে পড়ে গেল কাকার লাশ পোড়ানোর কথা, কারণ আমি সদরুল কাকার লাশ পোড়ানো দেখেছিলাম। তখন সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেছে, আবছা দেখা যাচ্ছে এখন সবকিছু। এবার আমি কিছু না ভেবে লবণের গামলাটা আইলের উপরে রেখে সদরুল কাকার জমির দিকে দৌড় দেই, কারণ প্রথম মৃদু আওয়াজটা ওইখান থেকে এসেছিল। কাকার জমির পাশে যেতেই আমি ফিস ফিস হাসির শব্দ শুনতে পাই। শব্দটা মেয়ে কণ্ঠ নাকি পুরুষ কণ্ঠ বোঝা যাচ্ছিল না। একদম নিস্তব্ধ পরিবেশ, ওই ফিসফিসে হাসিটা আমার পুরো শরীর হিম করে দেয়। আমি অনেক কষ্টে সাহস জুগিয়ে ওইখান থেকে দিক বিদিক না দেখে দৌড় দিই। ধানের জমির কাদার মধ্যে কতক্ষণ দৌড়েছি বলতে পারবো না। হঠাৎ কোনো একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। মনে মনে ভাবলাম আইলে হোঁচট খেয়ে পড়েছি। উঠে আবার দৌড় দিতে যাব, এমন সময় কাতরানোর আওয়াজ শুনতেই পেছনে তাকিয়ে দেখি আব্বার মুখ দেখা যাচ্ছে। বুঝলাম আমি আব্বার শরীরে হোঁচট খেয়ে পড়েছি। আব্বার দিকে তাকাতেই দেখি ধান গাছের মধ্য থেকে শুধু আব্বার মুখ দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখি আব্বার কোমরের ওপর পর্যন্ত কাদার ভেতরে পোঁতা। আমি দেখেই জোরে চিল্লাতে শুরু করি এবং বেহুঁশ হয়ে যাই। চোখ খুলে আমি দেখি আমার বাড়ির বারান্দায় খাটে শুয়ে আছি, আর আব্বা মেঝেতে পাটির ওপরে শুয়ে আছে। পাশে বসে আছে মা, দাদি আর প্রতিবেশী দুইজন কাকা, আর আমার বোন আব্বার পা টিপছে। তখন দুপুর। তখন বুঝলাম আমি কত সময় ধরে বেহুশ ছিলাম। আমার সারা শরীর ব্যথায় টনটন করছে, সাথে হালকা জ্বর। আব্বার শরীরেও নাকি সারা রাত অনেক জ্বর ছিল। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বারান্দায় সবাই বসি। এবার সবাই আব্বাকে আর আমাকে জিজ্ঞেস করলো কাল মাঠে কি হয়েছিল। আব্বা এর মধ্যে প্রায় সুস্থ। আব্বা ভয়ার্ত সুরে স্পষ্টভাবেই বলতে শুরু করলেন, আমি যখন রাজ্জাককে লবণ আনতে বাড়ি পাঠিয়ে কাজ করতে থাকি, প্রায় 30 মিনিট পর সদরুলের জমি থেকে সদরুল আমাকে ডাকলো। তার জমি আমার জমির পাশেই। সে সময় তার জমিতে কাজ করার সময় এভাবে হালকা চিল্লিয়ে কথা বলতো, আমিও বলতাম। এভাবেই দুজনের জমি থেকে কাজ করতে করতে কথা বলতাম। আমার ধান গাছে নোনা পোকা লাগায় আমি একটু টেনশনে ছিলাম। এই জন্য আমার মনেই ছিল না যে সদরুল 7 দিন আগে মারা গেছে। আমি আগের অভ্যাস মতোই ওর সাথে কথা বলতে থাকি। কথার মাঝে আমি বললাম, সারদুল, সরি নামটা সারদুল হবে। কথার মাঝে আমি বললাম, সারদুল, আমার ধানে নোনা পোকা লেগেছে রে। সারদুল বলল, কই দেখি। উত্তরটা এলো আমার পেছন থেকে। আমি ভয় পেয়ে গেলাম। এত দ্রুত এভাবে কিভাবে আসলো? পেছনে তাকিয়েই ওর মুখের দিকে তাকাতেই আমার মনে পড়ে গেল, আরে সারদুল তো মারা গেছে 7 দিন হলো। আমার চোখ বড় হয়ে গেল ওকে দেখেই। তখন ওর মুখ স্বাভাবিক ছিল, কিন্তু তারপর আমার চোখের দিকে তাকিয়ে যেন ও বুঝতে পারলো আমি এতক্ষণ পর বুঝতে পেরেছি যে ও মারা গেছে। এবার সারদুল ধীরে ধীরে তার ঠোঁট প্রসারিত করে হাসতে শুরু করলো, কোনো আওয়াজ ছাড়া। কি ভয়ানক লাগছিল ওই হাসি আর তার মুখ। আমার পুরো শরীর দিয়ে যেন ঠান্ডা কম্পন বয়ে গেল। এবার সারদুল যেন ওই উঁচু গলায় ঠাট্টার সুরেই বলল, কই দেখি কেমন পোকা লেগেছে তোর ধানে। তখন মনে হলো আমি বেহুশ হয়ে যাব। এবার সারদুল চোখ লাল করে নরম স্বরেই বলল, কি ভয় পাচ্ছিস? আমার জমির একটু দূরে দূরে অনেকেই যার যার জমিতে সন্ধ্যার পর কাজ করে। আমি চিৎকার করে তাদের ডাকার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। আবার ডাকার চেষ্টা করতেই সারদুল আমার উপরে লাফিয়ে পড়লো, আমাকে কাদায় ঠেসে ধরলো। এভাবে কতক্ষণ ধস্তাধস্তি হয়েছে বলতে পারবো না। খুব জোরে আঘাত লাগার পর আমার সাথে কি ঘটেছে আর কিছু মনে নেই। হঠাৎ রাজ্জাকের পায়ের আঘাতে চেতনা ফিরে পেলাম এবং দেখলাম আমার কোমর পর্যন্ত কাদার নিচে। আমাকে এই অবস্থায় দেখে রাজ্জাক চিল্লানি দিয়ে বেহুশ হয়ে যায়। এর কিছু মুহূর্ত পর বেশ কিছু দূর থেকে জোরে আওয়াজ আসলো, কে চিল্লালো রে? কণ্ঠটা আমার চেনা। এটা পাশের গ্রামের রতনের কণ্ঠ। আমি অনেক কষ্ট করে রতনকে রতন বলে ডাক দিলাম। কিছুক্ষণের মধ্যে রতন এসে আমাদের এই অবস্থা দেখে তাড়াতাড়ি তার পাশের জমি থেকে আরো কয়েকজনকে ডেকে এনে আমাদের দুজনকে বাড়ি নিয়ে আসে। আব্বা এতটুকু বলে থেমে গেল, কিন্তু আমি আশ্চর্য হয়ে বললাম, আমি সারদুল কাকার জমি থেকে ভয় পেয়ে প্রায় অনেক দূর দৌড়াই, কিন্তু আশ্চর্যের বিষয় আমি এত সময় দৌড়েও আমার জমি পর্যন্ত এসেছিলাম মাত্র।
কারণ আমার আব্বাকে কোমর পর্যন্ত পুঁতে রেখেছিল আমাদের জমিতেই। যাই হোক, 7-8 দিনের মধ্যে আমরা সন্ধ্যার পর আর জমিতে যাইনি, সব স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু 10 দিনের পর আব্বা এই বাজারে এসেছিল কিছু জিনিস কেনাকাটা করতে। সেই সময় প্রায় 2 দিন একাধারে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, ঠিক আজকের মতোই। আব্বা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছিল। বাজারে অবশ্য গ্রামের অনেকেই ছিল। বৃষ্টি হালকা কমলে আব্বা তাদের জিজ্ঞেস করলো বাড়ির দিকে যাবে নাকি, কিন্তু তারা বাড়িতে আরো দেরি করে যাবে বলল। তখন আব্বা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাজার থেকে ছোট 2টা গ্রাম পরেই মাঠ শুরু হয়। রাস্তার দুধারেই বিশাল বিস্তৃত মাঠ, আর এই রাস্তার পাশেই আমাদের গ্রামে পৌঁছানোর ঠিক 1/2 কিলোমিটার আগে একটা শ্মশান। রাস্তায় ভীষণ কাদা হওয়ায় আব্বা খুব ধীরে ধীরে হাঁটছিল। এভাবে হাঁটতে হাঁটতে আব্বা শ্মশানের কাছে পৌঁছালো। ওই শ্মশান, ওই রাস্তা, ওই গ্রামটায় আমি অনেকবার গিয়েছি। এই সময়ে জায়গাটা অনেক ভয়ঙ্কর। তাহলে এত বছর আগে জায়গাটা কেমন ছিল তা আমি ইমাজিন করতে পারি। শ্মশানের পাশেই আছে একটা মন্দির আর একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছটায় মানুষ মানত করে ইটের টুকরো ঝুলিয়ে রাখে। আর ডান দিকে তার পাশেই একটা কম প্রস্থের নদী বয়ে গেছে, আর নদীর ওপারে আবার মাঠ। এবার বাসায় গেলে আমি শ্মশানের জায়গাটা সহ পুরো ফাঁকা রাস্তা ও গ্রামের ভিডিও আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ। চলে যাই আবার ঘটনায়। আব্বা শ্মশানের কাছে পৌঁছাতেই একটা শব্দ কানে আসলো, কারা যেন ফিস ফিস করে হাসছে। মনে হচ্ছিল যেন তাকে দেখে কারা যেন হাসছে। তখন আব্বা ভাবলো হয়তো ইঁদুর দৌড়াদৌড়ি করছে, এই জন্য এমন শব্দ হচ্ছে। আব্বা একটু সামনে পৌঁছাতেই কে যেন ডেকে উঠল, রহিম ভাই, ব্যাগে করে কি নিয়ে যাচ্ছ? কণ্ঠটা আব্বার চেনা, এটা সারদুল কাকার কণ্ঠ। ভয়ে আব্বা পাথর হয়ে গেল। আব্বা দোয়া পড়তে পড়তে দৌড় দিল, কিন্তু কয়েক পা পিছলে পড়লো। এবার অনেক জোরে হাসির আওয়াজ আসলো। আব্বা বুঝতে পারলো আজকে হয়তো তার আর বাড়ি ফেরা হবে না। আব্বা এবার ডান দিক থেকে শুনতে পারছে একসাথে অনেকের ফিস ফিস হাসির শব্দ, শেয়ালের ডাক। আব্বা তার সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে দৌড় দিতে যাবে, এমন সময় দেখে সামনে সারদুল কাকা দাঁড়িয়ে আছে, তার সাথে পচা তীব্র কণ্ঠ। আব্বা সারদুলকে দেখেই পেছনের দিকে দৌড় দিল। কয়েক সেকেন্ড দৌড়ানোর পর আব্বা খেয়াল করলো সে লাশ পোড়ানোর জায়গায় ঠিক নিচে নদীর পাড়ে চলে এসেছে। এবার গন্ধটা এত তীব্র যে আব্বার দম আটকে যাচ্ছিল। এমন সময় সারদুল কাকা পেছন থেকে ডাকলো, রহিম ভাই, বলেই পেছন থেকে আব্বার উপর লাফিয়ে পড়লো। এভাবে পানিতে আবার ধস্তাধস্তি হচ্ছিল। এমন সময় রাস্তা দিয়ে কিছু গ্রামের লোকজন বাজারে যাচ্ছিল। তারা শ্মশানের পাশে এসে পানির ছোপ ছোপ আওয়াজ শুনলো আর দেখলো বাজারের ব্যাগটা রাস্তায় পুরো কাদা মাখা অবস্থায় পড়ে আছে। তারা দ্রুত নদীর পাড়ে গিয়ে দেখলো আব্বা পানিতে, নিঃশ্বাস যায় যায় অবস্থা। তারা আব্বাকে পানি থেকে তুলে মন্দিরের সামনে বসালো। আব্বার শ্বাস একটু স্বাভাবিক হতেই তাকে বাসায় নিয়ে চললো। তারা আব্বাকে বাসায় এনে বারান্দায় বসে রইল। আমি, বোন, মা, দিদি সবাই ছিলাম। আব্বা সব ঘটনা খুলে বলল। বাসার সবাই আবার চিন্তিত হয়ে পড়লো। সারা রাত আব্বার জ্বরে ভুলভাল বকছে, আবার বারবার ভয়ে চিল্লিয়ে উঠছে। পরদিন সকালে আমাদের এলাকার হুজুরকে ডাকা হয়। হুজুর বাসায় এসে আব্বাকে দেখেন এবং সব ঘটনা শোনেন। হুজুর আমাকে আর আব্বাকে পানি পড়া আর দোয়া পড়ে দিলেন। এরপর হুজুর বললেন আমি আমার এক বন্ধুকে নিয়ে রাতে আসব। উনি কয়েক গ্রাম পরেই থাকেন। উনিও একজন ইমাম এবং এসব বিষয়ে তার অনেক অভিজ্ঞতা ও সুনাম আছে। মাগরিবের নামাজের পর হুজুর ও তার বন্ধুটি আসলো। হুজুরের বন্ধুর নাম হলো কাদের, ছদ্মনাম। কাদের হুজুরের পরনের লম্বা পাঞ্জাবি পায়জামা, হাতে তসবি। আমরা সবাই বারান্দায় বসে আছি। কাদের হুজুর আগে থেকেই হুজুরের কাছ থেকে সম্পূর্ণ বিষয়টি শুনেছেন। কাদের হুজুর আব্বাকে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দরজা আটকে দিলেন আর আমাদের সবাইকে বাইরে উঠোনে গিয়ে দাঁড়াতে বললেন। প্রায় 20 মিনিট পর আব্বা ও হুজুর বের হয়ে আসলেন। আমরা আবার সবাই একসাথে বারান্দায় বসলাম। হুজুর বললেন একটা খুবই খারাপ জিনের নজর পড়েছে আব্বার উপর, আর জিনটি নাকি আমাদের জমির পাশেরই একটা পুরাতন গাছে থাকে। দুঃখিত রাসেল ভাই, আমি অনেক চেষ্টা করেও রাজ্জাক চাচার বলা গাছের নামটা মনে করতে পারিনি। আব্বা নাকি মাসখানেক আগে পাশের জমির মালিকদের সাথে ওই গাছটা কেটে ফেলার প্ল্যান করেছিলেন, ওই গাছের নিচে বসেই। আর ঠিক তার কিছুদিন পরেই নাকি গাছটা কেটে ফেলে আব্বা ও পাশের জমির লোকজন। তাদের মধ্যে নাকি সারদুল কাকাও ছিলেন।
তখন থেকেই নাকি আব্বাকে ওই জিনটা টার্গেট করে। আমরা সবাই কাদের হুজুরকে জিজ্ঞেস করলাম, তাহলে ওই জিনটা সারদুল কাকা হয়ে কেন সামনে আসে, আর সারদুল কাকার মৃত্যুও কি এই জিনের কারণেই হয়েছে? এর মধ্যে এশার আজান দিয়ে দিয়েছে। কাদের হুজুর বলল, আমার এখনো অনেক কিছু জানা বাকি, নামাজ পড়ে এসে আমাদের জানাবে বলে তারা মসজিদের উদ্দেশ্যে চলে গেল। আমরা সবাই বারান্দায় বসেছিলাম, চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার আওয়াজ থেমে গেছে। হুজুর যাওয়ার আনুমানিক 10 মিনিট পর আমাদের ঘরের খড়ের চালে খসখস শব্দ উঠল, বুকটা কেঁপে উঠল। এই নিস্তব্ধতার মধ্যে এরকম শব্দ। এবার আমরা সেই পরিচিত ফিস ফিস হাসির আওয়াজ শুনলাম, সবাই শুনল, আমি, বাবা, মা, দিদি। হঠাৎ খেয়াল করলাম আমার বোন কোথাও নেই। এরপর আমার বোনের গলা শুনতে পেলাম আমাদের ঘরের চাল থেকে। আমরা দ্রুত বাইরে এসে দেখি আমার বোন চালের উপরে বসে আছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে। তার হাসিটা দেখে আমার পুরো শরীর হিম হয়ে গেল। মা অস্বাভাবিক কিছু বুঝতে পেরে পাগলের মতো কাঁদতে শুরু করলেন। আব্বা আমার বোনকে নিচে নেমে আসার কথা বলতেই আমার বোন অপরিচিত ছেলের কণ্ঠে বলে উঠল, রহিম, আমি তোকে মেরে এখন থেকে তোর বাড়িতেই থাকবো। আর সাথে সাথে ওই রোমহর্ষক হাসি। আব্বা বোনের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলল, আমার যদি কোনো দোষ হয়ে থাকে আমাকে মেরে ফেলো, তারপরেও আমার মেয়েকে ছেড়ে দাও। এর মধ্যেই হুজুর আর কাদের হুজুর বাড়ির সামনে চলে এসেছেন। তাদের আসা মাত্রই আমার বোন ঘরের পেছনের দিকে লাফ দেয়। কাদের হুজুর ও আব্বা দৌড়ে ঘরের পেছনের দিকে যায় এবং আমার বোনকে দুজন মিলে ধরে জোর করে বাড়ির মধ্যে নিয়ে আসে। হুজুর আর কাদের হুজুর আমার বোনকে নিয়ে বারান্দায় বসায়। দুজন মিলেও আমার সমবয়সী বোনের শক্তির সাথে পেরে উঠছিল না। হুজুর দ্রুত একটা গ্লাসে পানি পড়ে আমার বোনের গায়ে ছিটিয়ে দিতেই আমার বোন কিছুটা নেতিয়ে পড়ে। এবার কাদের হুজুর বারান্দায় আমার বোনকে বসিয়ে আমাদের সবাইকে উঠোনে যেতে বলেন। আমরা উঠোনের থেকে হ্যারিকেনের আলোতে দেখেছি হুজুর আর আমার বোন কথা বলছে, কিন্তু কি বলছে সেটা শোনা যাচ্ছে না। প্রায় 10 মিনিট পর দেখলাম আমার বোন বেহুশ হয়ে গেছে। সাথে সাথে হুজুর আমাদের ডাকলো। হুজুর বলল, আমার বোনকে নিয়ে আর কোনো টেনশন নেই। এবার কাদের হুজুর বলল, আপনাদের প্রশ্ন ছিল সারদুল বেশে এই জিন কেন আসে, আর সারদুলের মৃত্যুর পেছনে এই জিনই দায়ী কিনা। সারদুলের মৃত্যুর পেছনে এই জিনের হাত নেই, আর তার চেহারা নিয়ে এসেছিল কারণ আপনার আব্বা রহিম মিয়া আর সারদুলকে ওই গাছ থেকে প্রায় দেখতো এই জিনটা, আর বেশি ভয় দেখিয়ে মারার জন্য সদ্য মৃত সারদুলের চেহারাটাই বেছে নেয় সে। জিনটার লক্ষ্য প্রতিবারই নাকি ছিল আব্বাকে মেরে ফেলা। এবার হুজুর বলল, জিনটাকে নাকি তিনি তার জিনের মাধ্যমে বন্দি করে ফেলেছে। কিভাবে বন্দি করেছে তা আমাদের বলেনি। সবকিছু বলে ইমাম সাহেব ও হুজুর চলে গেলেন। আমরা অনেক বেশি ভয় পেয়েছিলাম সবাই। এরপর সব স্বাভাবিক হয়ে যায়। আমরা সবাই প্রায় ভুলে গিয়েছিলাম বিষয়টা। 7-8 মাস পরে আব্বা বিকেলে জমিতে যায় ধান ক্ষেত দেখতে। তখনও আমাদের জমিতে ধান চাষ করা হয়েছিল আর টিপটিপ বৃষ্টি হচ্ছিল 3-4 দিন ধরে, যদিও বর্ষাকাল ছিল না তখন। এশার আজান দেওয়ার পরেও আব্বাকে বাড়িতে ফিরে আসতে না দেখে আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি। আব্বা জমিতে কোনো কাজের উদ্দেশ্যে যায়নি, শুধুমাত্র ক্ষেত দেখতে গিয়েছিল। তারপরও এত দেরি কেন করছে? তারপর মা আমাদের পাশের বাসার এক কাকাকে বলে মাঠে যেয়ে দেখতে বলল। আমাদের সাথে পাশের বাসার আরো একজন আসলো। আমরা মাঠের উদ্দেশ্যে বের হলাম। প্রায় 30 মিনিট পর আমাদের জমির পাশে এসে পৌঁছালাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। এবার আমরা সবাই মিলে আব্বাকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। হঠাৎ আমাদের চোখ গেল ধান ক্ষেতের মধ্যে। দেখি আব্বার মাথা দেখা যাচ্ছে। সবাই দৌড়ে সেখানে গিয়ে দেখি আব্বা বুক সমান মাটির নিচে পোতা। 3 জন কি করব বুঝতে পারছিলাম না। কান্না শুরু করে দিলাম। আর একজন সোজা দৌড়ে বাড়ির দিকে চলে গেল গ্রামে খবর দিতে। পাগলের মতো আমি কেঁদেই চলেছি। এর মধ্যে সাথে থাকা কাকা সব দেখে বলল, আব্বা আর বেঁচে নেই। বেশ কিছুক্ষণ পর গ্রামের অনেক মানুষ একসাথে মাঠের দিকে আসতে দেখা গেল। সবাই এসে আব্বার লাশ তুলল। এভাবেই এই কালো অধ্যায়ের শেষ হলো। আমাদের সবার মনে তখন একটাই প্রশ্ন, হুজুর বলেছিল ওই জিনটাকে নাকি বন্দি করেছে, তাহলে আমার আব্বার এভাবে কেন মৃত্যু হলো? বলতে বলতে রাজ্জাক চাচার চোখ গড়িয়ে জল পড়তে লাগলো।
আমি আবার চাচার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিলাম। স্বাভাবিক হতেই আমি রাজ্জাক চাচাকে জিজ্ঞেস করলাম, আমি আপনার ঘটনাটা যদি ভূত.কমে শেয়ার করি তাহলে আপনার আপত্তি আছে? রাজ্জাক চাচা আপত্তি না করায় আমি ছদ্মনাম দিয়ে ঘটনাটা শেয়ার করলাম। আমার হাতে সময় কম থাকায় রাজ্জাক চাচা আমার কাছে ঘটনাটা সংক্ষিপ্ত আকারে বলেছে। ততক্ষণে বৃষ্টি কমে গেছে। তারপর আমি রাজ্জাক চাচাকে সালাম দিয়ে আবার দেখা হবে বলে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভূত.কমের দীর্ঘায়ু কামনা করি। আমার ঘটনা এখানেই শেষ। ঘটনাটি সিলেক্ট হলে দয়া করে আমাকে জানাবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। এবং আমি একটা কথাই আপনাকে বলবো, নামগুলো ছদ্মনাম দিয়েছেন, আমি এর জন্য এই নামটা বুঝতে পারি। প্রথমে পড়ছিলাম সদরুল, পরে দেখলাম যে না সদরুল না সারদুল, এবং আপনি বলছেন এটা হিন্দু নাম। তো যাই হোক, আপনি সবগুলো নাম ছদ্ম ব্যবহার করেছেন, ভালো কথা। জায়গাগুলোর নাম হয়তো ছদ্ম ব্যবহার করেছেন কিনা, জায়গার নাম তেমন ওভাবে নেইও। যাই হোক, ঘটনা পাঠিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ঘটনাটি খুবই অদ্ভুত, কিন্তু এই ঘটনাটার সমাপ্তি হয়েছে একটা দুঃখজনক পরিণতির মধ্য দিয়ে। সেটা আমাদের সবার জন্যই খুব দুঃখজনক। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ পাক তাকে মাফ করুন, তাকে শান্তিতে রাখুন। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। যিনি ভূত.কমের সকল শ্রোতাদের ভালো রাখার চেষ্টা করেন তিনি ভালোর দলে থাকবেন না, তা আবার কি করে হয়? যাই হোক, আমি সাইদ। আমার বাসা প্রত্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার একটি গ্রামে। এবং তারপর তিনি একটা ঠিকানা দিয়েছেন যেটা শেয়ার করতে মানা করেছেন। তারপর তিনি লিখছেন, আমার গ্রামের প্রায় অধিকাংশ মানুষই ভূত.কমের শ্রোতা হওয়ার দরুন আমি আমার গ্রামের নামটি শেয়ার করছি না। তবে আমি একটি ক্লু দিচ্ছি। মেঘনা নদী ঘেঁষে যাওয়া যায় সেই গ্রামের বাজারে। একসময় প্রচুর পরিমাণে ইলিশ কম দামে পাওয়া যেত। আমাদের গ্রাম সেই গ্রাম। আমি আজকে আপনার এবং ভূত.কমের সকল শ্রোতাদের কাছে একটি ঘটনা শেয়ার করব, যেটা আমার ফুফাতো বোনের সাথে ঘটে যাওয়া। আমার ফুফাতো বোন সাইফা, ছদ্মনাম, বর্তমান বয়স 19। গত বছর 12 জুন 2021 তারিখে তার বিয়ে হয়েছে। ছেলেটি তার পাড়ারই ছেলে। তার বাড়ি থেকে ছেলের বাড়ি হেঁটে যেতে 5 মিনিটের ব্যবধান। তার স্বামী শাকিল, এটাও ছদ্মনাম, যে বর্তমানে মধ্যপ্রাচ্যে অর্থাৎ সৌদি আরবে একজন প্রবাসী হিসেবে আছে। তাদের 2 বছরের একটু বেশি রিলেশন ছিল এবং গত বছর ঘরোয়াভাবে কম সংখ্যক মানুষের সামনে ফোনে বিবাহ সম্পন্ন হয়েছে। এরপর শাকিল এখনো দেশে আসেনি। তাদের বিয়ে নিয়ে দুই পরিবারের মাঝেই কিছু সদস্যের আপত্তি ছিল, বিশেষ করে ছেলের মা ও ছেলের বড় বোন। এদের ঘোর আপত্তি ছিল, যা আমরা সমাধান করে আমরা 5 জন সাক্ষীর সহিত বিয়ে সম্পন্ন করি। মেয়ের বিয়ে হয়, শ্বশুর বাড়ি যায়, বাবার বাড়িও থাকে। বেশ ভালোই চলছিল এভাবে। হঠাৎ একসময় সে বুঝতে পারে যে যখন রাতে টয়লেটে যাবার জন্য বা অন্য কোনো কাজে সে বাইরে যায়, তখন বেশ কিছু কালো অবয়ব সে দেখতে পায়। কিন্তু সে যখন তাদের দিকে তাকায়, তারা যেন কোথায় মিলিয়ে যায়। এই কথা তার মা তার ফুপিকে বলার পর উনি এলাকার মসজিদে ইমাম সাহেবকে ঘটনাটি জানান। ইমাম সাহেব বিষয়টি জানার পর আন্টিকে বলেন উনি 3 ঘন্টা পর বিষয়টি জানাবেন। এসার পর উনি বাসায় যান এবং আন্টিকে বলেন, ওইগুলো কিছু বদজিন ছিল, সমস্যা নাই, এই মেয়েকে এরা কিছুই করবে না। এই মেয়ে পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়া ও তসবিহ জপা আল্লাহর জিকির করার কারণে তারা তার কিছুই করতে পারবে না। আপনারা চিন্তা করবেন না, আমি একটু তেল পড়া দিচ্ছি। এই মেয়েকে প্রতিদিন সন্ধ্যায় একটু করে মাথায় আর পায়ের তালুতে লাগাতে বলবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার ফুফাতো বোন সেই অনুযায়ী কাজ করাতে আর সমস্যা হয়নি। কিন্তু এই ঘটনা এখানেই শেষ নয়। এভাবে কিছুদিন ভালো চলার পর সাইফার ছোট ভাই আয়মান একদিন সন্ধ্যায় বাজার থেকে বাড়ি যাচ্ছিল। সে যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা সেদিন হঠাৎ করে নির্জন হয়ে যায়। মাগরিবের আজান হয়েছে, সবাই মসজিদে নামাজ আদায়ে ব্যস্ত। তখন সে নির্জন পথ দিয়ে যাবার সময় হঠাৎ করে পেছন থেকে একটি লম্বা কর্কশ ডাক শুনতে পায়, আয়মান। সে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। সে ছোট মানুষ, আবারও সামনে চলতে থাকে। একটু পর হুট করে একটি 2 ফুট লম্বা কড়ই গাছের মোটা কাঁচা ডাল তার 2.5 হাত সামনে এসে সজোরে মাটিতে পড়ল। মনে হলো এখনই কেউ যেন গাছ থেকে টেনে ডালটি মাটিতে ফেললো। এটা দেখে সে ভয়ে চিৎকার দিয়ে
দৌড় দিল এবং একটি মসজিদ পেয়ে সেখানে বারান্দায় দাঁড়ালো। সেখানে তার এক পাশের বাসার দাদুর সাথে দেখা হলে ওনাকে খুলে বলল সব ঘটনা। উনি ওনাকে বাসায় নিয়ে আসেন। তবে আসার সময় ওই স্থানে উনি কোনো ডাল দেখতে পাননি। সেদিন আইমানকে একজন পরহেজগার মানুষ ঝাড়ফুঁক করে দেন এবং বলেন যেখানেই যাও মাগরিবের আগে বাসায় ফিরবে। এর কিছুদিন পর আমার বোন সাইফা রাতে ওর দাদির সাথে টয়লেটে যাওয়ার জন্য বের হলো। হঠাৎ করে দেখতে পায় একটি গোলাপি রঙের ড্রেস ও কালো ওড়না পরিহিত কেউ খুব জোরে দৌড় দিয়ে তাদের ছোট ঘর থেকে বের হয়ে পালিয়ে গেল। সে সেখানে চিৎকার দিয়ে ভয় অজ্ঞান হয়ে গেল। আন্টি ও আঙ্কেল দ্রুত বের হয়ে এসে তাকে বাসায় নিয়ে পানি ঢেলে কিছুটা স্বাভাবিক করলো। মূল ঘটনা এখান থেকেই শুরু। গত 16 সেপ্টেম্বর 2022 শুক্রবার নাইমা হঠাৎ করে সন্ধ্যায় কি যেন বিড়বিড় করতে থাকে। কারোর সাথে কথা বলে না, নামাজও পড়ে না, স্বামী ফোন দিলে ফোনও ধরে না, চুল ছেড়ে বসে থাকে এবং চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে যায়। আন্টি কিছুটা আঁচ করতে পারেন। সে রাতে আন্টি সাইফার স্বামীর সাথে গভীর সমস্যার কথা বলে এবং কবিরাজ আনার কথা বলে। শাকিল তার বন্ধুর বাবাকে আনতে বলে পার্শ্ববর্তী একটি জেলা থেকে। অন্য ঘরে বসে থেকে কথাগুলো বলে আন্টি, যা সাইফার শোনার কথা নয়। কিন্তু সকালবেলা সাইফা ঘুম থেকে উঠে এসে তার রক্তবর্ণ চোখ আরো লাল করে চুলগুলো ছেড়ে বলে, কবিরাজ, কবিরাজ আনবি, কবিরাজ এনে কি করবি? তুই আমার কিছুই করতে পারবি না। খবরদার বেশি সামনে বাড়িস না, অনেক খারাপ হবে। আন্টি তাকে ধরতে গেলে সে আন্টিকে ঘুরিয়ে ফেলে দেয়। আন্টি তাকে বলে সাইফা ঠিক মতো কিছু খায় না, কিন্তু তখন সাইফার শরীরে এত শক্তি ছিল যে সেটা বলে বোঝানো সম্ভব না। এসব কথা শোনার পর আমি তাকে দেখতে যাই, কিন্তু আমার সামনে কোনো সমস্যা না করার কারণে আমি কিছুই বুঝতে পারি না। আমাকে শুধু সাইফা এটুকুই বলে যে, ভাইয়া, আমি স্বপ্নে দেখি একজন আমাকে একটি ঘরে নিয়ে যাচ্ছে এবং সে ঘরে অনেক সুন্দর সুন্দর মিষ্টি, মিঠাই, ফল, আর তারা শুধু বলে তারা আমাকে ওখানে নিয়ে যাবে, আমাকে ওখানেই রেখে দেবে। ঘর ও বাড়িগুলো অনেক সুন্দর, অনেকগুলো বাড়ি, কিন্তু আমি যে বাড়িতে গিয়েছিলাম ওখানে অনেক আলো আর বাকিগুলোতে আলো নাই। কথাগুলো শুনে আমি চলে আসি। অতঃপর সাইফাকে আন্টি তার মেয়ের স্বামীর কথায় নিয়ে যায় একটি শহরের কবিরাজের কাছে। যারা দুজন ছিলেন তারা তাদের পালিত জিন হাজির করে জানতে পারেন সাইফাকে 10টি বান মারা হয়েছে, যার কারণে সে খেতে পারছে না এবং খেলেও বমি করে ফেলছে, এবং 3টি জিন চালান করা হয়েছে। পরে তারা সেই 3টি জিনকে বলি দিয়ে এবং 10টি বান কেটে দেয়। তাও পুরোপুরি সুস্থ হয়নি সে। বাড়িতে এসে সেই আগের মতোই, কোনো পরিবর্তন নেই। অবশেষে আমাদের একজন পরিচিত বুজুর্গ পরহেজগার ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানাই এবং সকল সমস্যা ব্যক্ত করে সমাধান চাই। উনি আসেন। রাতে একটি ঘরে সাইফাকে নিয়ে ও আমাকে নিয়ে বসেন এবং উনি ওনার কার্যক্রম শুরু করেন। এতে সাইফা হঠাৎ করে রেগে আগুন হয়ে যায় আর চোখগুলো লাল হয়ে যায় তার। সঙ্গে সঙ্গে আমি সাইফার হাত চেপে ধরি। তখন উনি সাইফাকে উদ্দেশ্য করে বলেন, তোরা কয়জন? উত্তরে সাইফার ভেতরে থাকা কেউ বলে, আমরা শুরুতে 11 জন ছিলাম, কিন্তু 3 জনকে তো তোরা মেরে ফেলেছিস, এখন 8 জন। কজনকে মারবি আজকে? পারলে মার। এই বলে অট্টহাসি শুরু করে। ব্যক্তিটি বলেন, মারতে চাইলে তোদের এমনি মারতে পারি, তোদের মেরে পাপ নিতে চাই না, তোরা চলে যা। কিন্তু জিন্দা বলে, আমরা ইচ্ছা করে আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে ওকে না খাইয়ে শুকিয়ে শুকিয়ে শেষ করানোর জন্য। আর কাজটা করেছে ওর খুব কাছের একজন মানুষ, যে তার বিয়েতে সম্মতি দেয়নি, এখন তাকে মেরে ফেলতে চায়। একটি পূর্ণিমার রাতে একজন কুফরি কবিরাজের মাধ্যমে সেই ব্যক্তি একটি রাজহাঁস জবাই করে। সেটা দিয়ে নানা কুফরি মন্ত্র দিয়ে তাকে 10টি বান মারে এবং আমাদের 11 জনকে আটকিয়ে এই কাজে আমাদের পাঠানো হয়। কিন্তু আমরা ওকে মারব না, ও খুব সুন্দর ও পরহেজগার, আমাদের ওকে ভালো লেগেছে, আমরা ওর সাথেই থাকবো, তবে ওর কোনো ক্ষতি করব না। জিনরা কিছুতেই যেতে না চাইলে সেই ব্যক্তি নানান রকমের কার্যক্রমের মাধ্যমে জিনগুলোকে তাড়াতে সক্ষম হন।
পরে সাইফার সুরক্ষার জন্য উনি সিদ্ধান্ত নেন বাড়ি বন্ধ করার। উনি জানান যে এই কাজের জন্য 13 জন লোক তার প্রয়োজন। তার কথা অনুযায়ী 13 জন লোক নিয়ে আসি আমি, এবং এশার নামাজের পর ওনার কথা অনুযায়ী কাজ শুরু করি সবাই মিলে। কি যে বলবো, যখন সবাই কাজ শুরু করি তখন বাড়ির বাইরে বাড়ির ভেতরে এত পরিমাণ জোরে জোরে বাতাস বইতে শুরু করলো যেন টিনের চাল উড়িয়ে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কাজ চলেছিল ততক্ষণ পর্যন্ত সেটা চলেছিল। কাজ শেষ করার পর সব বিপদ কেটে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সেই ব্যক্তি সাইফাকে কিছু নিয়ম কানুন মানতে বলেন এবং 45 দিন বাড়ির বাইরে পা রাখার জন্য নিষেধ করেন। এখনো 45 দিন হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ সে মোটামুটি সুস্থ আছে। সবাই তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখেন, বিপদ মুক্ত রাখেন। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমি আপনার অতি ক্ষুদ্র একজন ভক্ত, হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আমি আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং শেষে লিখেছেন, ভূত.com দীর্ঘজীবী হোক। আরো একটা কথা, বান কে মেরেছিল, কে কালো জাদু করেছিল সেটা তিনি লিখেছেন। যেহেতু পরিবারের মধ্যে এই ঘটনাটি ঘটেছে সুতরাং সেটি তিনি শেয়ার করতে নিষেধ করেছেন, আমি দেখতে পাচ্ছি সামনে। থ্যাংক ইউ সো মাচ। আমরাও সফলতা কামনা করি এবং আপনাকে ধন্যবাদ জানাই ঘটনা শেয়ার করার জন্য। যখন আপনি ঘটনাটি পাঠিয়েছিলেন তারপরে 45 দিন পার হয়ে গেছে, আরো অনেক দিন পার হয়েছে আসলে। যদি আর কোনো কিছু ঘটে থাকে সেটাও আমাদের জানাবেন, যদি আর কোনো কিছু ঘটে নাও থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাবো আমাদের পরের ঘটনায়। আগের ঘটনার একটা কথা আমি বলবো। আগের ঘটনা নিয়ে হয়তো অনেকেরই মনে প্রশ্ন আসছে, আমারও প্রশ্ন আসছে, আমি ভেবেছিলাম কিন্তু বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে আগের ঘটনায় দেখেছিলাম তো যে জিনটিকে বন্দি করা হয়েছিল বলা হয়েছিল, কিন্তু তারপরেই যে ঘটনাটি বলছিলেন যিনি, তার ছোট বোন অসুস্থ হয়ে যায় এবং তাকে আক্রমণ করে কোন একটা জিন, এবং তারপরে তার বাবাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তার মানে জিনটাকে কি আসলেই বন্দি করতে পেরেছিলেন হুজুর? জানাবেন, আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আচ্ছা, আগের ঘটনাটি সম্পর্কে একটু বলি। আগের ঘটনায় তিনি বলেছিলেন যে আমার নাম ঠিকানা শেয়ার করবেন। আমার বোন জামাই, ছোট ভাইয়ের নামগুলো ছদ্মনাম। আমি যেটা সাইফা, শাকিল, আয়মান হিসেবে ব্যবহার করেছি সেটাও চাইলে ব্যবহার করতে পারেন, বা আপনি নিজেও কোনো ছদ্মনাম দিয়ে দিতে পারেন। না, আমরা সাধারণত এটা করি না। আপনি যেভাবে ঘটনা পাঠাবেন সেভাবেই করি এবং আমরা কোনো ছদ্মনাম বা কোনো কিছু আসলে বসাই না। সুতরাং সেইভাবে আপনি যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনালাম। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি প্রত্যয় হাবিব অর্ক, আমি গাইবান্ধা জেলার মহিমাগঞ্জ থেকে বলছি। আজকে ভূত.com-এ আমার তৃতীয় ঘটনা শেয়ার করছি। এটি 80-র দশকের একটি ঘটনা, আর এই ঘটনাটি যার সাথে ঘটে তিনি সম্পর্কে আমার একজন কাকা। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বর্ণনা করছি। প্রতিদিন দুপুরের পর অলস সময়টায় আমি বাজারে যাই শুধু চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য। এটা আমার নিত্যদিনের অভ্যাস। তবে আজ খুব তাড়াতাড়ি চলে এসেছি। দোকানি এখন বাড়ি থেকে ফেরেনি, তাই ভাবলাম দোকানে আসতে আসতে মাছের বাজারটা খুলে দেখি। এই দুপুরের সময়টা মাছের বাজারও খালি পড়ে থাকে, একটা দোকানেও এখনো বসেনি। ফিরে আসবো এর মাঝেই দেখি একটি ভ্যান গাড়িতে করে কানাই মাঝি কিছু মাছ নিয়ে আসছে। আমাকে দেখেই বলল, ও দাদা দেখে যান গো, একেবারে পদ্মার ইলিশ নিয়ে আসছি, এ না আগেই মাল নামে আনলাম। কাছে গিয়ে দেখলাম মাছগুলো ভালোই, আর দামও আমার সাধ্যের মধ্যেই, তাই বেশি দামাদামি না করে নিয়ে নিলাম। মাছ নিয়ে বাড়ি ফিরছিলাম, এর মাঝেই প্রচন্ড বাতাস শুরু হয়। ঘন কালো বর্ণের মেঘ ও ঝঞ্ঝা এবং এর সঙ্গে হাত ধরাধরি করে ঝড়ের আগমন ঘটছে। এই অবস্থায় কোনোভাবেই বাড়ি ফেরা সম্ভব নয়। আশেপাশে কোনো বাড়িঘরও নেই, তার চেয়ে বরং সামনের ওই বট গাছটার নিচে কিছুক্ষণ দাঁড়াই। বৃষ্টি কমে গেলেই আবারও হাঁটা ধরবো। বেশ পুরনো একটি বট গাছ, এর ডাল পাতা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে এখানে খুব একটা বৃষ্টি পড়ছে না বললেই চলে। এই কঠিন ঝড়ের মাঝে প্রকৃতি যেন আমার উপর ছাতা ধরে আছে। গ্রামের মুরব্বীদের কাছে শুনেছিলাম এক সময় নাকি সন্ধ্যা নামলেই এই বিশাল আকৃতির বট গাছটিতে জিনের আনাগোনা দেখা যেত।
তাই সন্ধ্যার পর এই গাছের নিচে দিয়ে কেউ হাঁটাচলা করার সাহস পেত না। এখনো হুড়মুড়িয়ে বৃষ্টি পড়ছে, ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে চারদিক। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি থামারও কোনো লক্ষণ দেখছি না। ক্ষুধার জ্বালায় পেটে টান পড়েছে, শরীরটাও কাঁপছে। তাই সিদ্ধান্ত নিলাম এখানে না থেকে হাঁটা ধরি। এমনিতেও অনেক ভিজে গেছি। এই সময় তীব্র আলোর ঝলকানি ঠিক যেন আমার মাথার ওপর মাঝ বরাবর। আকাশ যেন ক্ষোভেই ফেটে পড়ে। প্রকৃতির এই ভয়ঙ্কর খেলা দেখে আর সাহস হলো না সামনে এগিয়ে যাবার। আমি আবারও গাছের মোটা শেকড়টার উপরে বসলাম। আমার চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ চোখ পড়ল পাশের আখ ক্ষেতের দিকে। দুটো চোখ জল জল করে তাকিয়ে আছে আমার দিকে। একটু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। ছুটে পালাবো, আর তখনই ঘেউ ঘেউ করতে করতে কুকুরটি আমার কাছে আসলো। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, এই পরিস্থিতিতে তাও একটা সঙ্গী পাওয়া গেল। কিন্তু অবাক করার বিষয় হলো, এই এত বৃষ্টির মাঝেও কুকুরটি একটুও ভেজেনি। সম্পূর্ণ শুকনো শরীর। কুকুরটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তাকিয়ে ওর চোখের দিকে। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি। নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছি না। পরিবেশটা ক্রমশই পাল্টে যাচ্ছে। আমার আর কিছুই ভালো লাগছে না। একটা ঢিল নিয়ে মারলাম কুকুরটার দিকে। স্বাভাবিকভাবে কুকুরটা পালানোর কথা ছিল, কিন্তু তা না করে এমন করুণ সুরে কান্না শুরু করলো। কান্নাটা এত বেদনাদায়ক যা কেউ সামনে না থাকলে অনুভব করতে পারবে না। নিজেকে তখন পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ মনে হচ্ছিল। কুকুরটির করুণ সুর আমাকে আরো ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। এটা সহ্য করার মতো না। আমি জানতাম এমন কিছুই হয়েছে। কতবার বলেছি এই বর্ষাকালে ছাতা ছাড়া বের হবে না। এর মাঝে কখন যেন আমার স্ত্রী ছাতা নিয়ে আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। কি গো, কি হলো? দাও, ব্যাগটা আমার হাতে দাও। না না, দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি, চলো। এই বলে আমি উঠে দাঁড়ালাম। কুকুরটার কান্না যেন বেড়েই চলেছে। আমি ওকে পাত্তা না দিয়ে আমার স্ত্রীর সাথে হাঁটা ধরলাম। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমনিতেই সবকিছু কেমন যেন এলোমেলো লাগছিল। তার মাঝে খেয়াল করলাম আমার স্ত্রীর হাঁটার চলনটা কেমন যেন পরিবর্তিত হয়ে গেছে। কেমন যেন এক মাপে হেঁটে চলছে। কাদামাটির এই রাস্তায় এমন ভাবে হাঁটাটা অস্বাভাবিক। আমি ওকে বললাম, একটু আস্তে ধীরে চলো। আমার কথায় যেন কোনো কর্ণপাতই করলো না সে। কিছু দূর যাওয়ার পর সে আবার বলল, মাছের ব্যাগটা আমার হাতে দাও। আরে দরকার নেই, চলো, দিতে বলছি দাও। ধুর, চলো তো। আমি যদি তখনই ওর হাতে ব্যাগটা দিয়ে দিতাম তাহলে হয়তো আমাকে এমন একটা পরিস্থিতির শিকার হতে হতো না। আমি যখন মাছের ব্যাগটা দিতে চাইলাম না, তখনই ঘটলো বিপত্তি। আমার স্ত্রীর রূপ পাল্টে যেতে লাগলো। মুহূর্তের মধ্যেই রূপ নিল এক পিশাচের, এবং চোখ দুটো যেন তার একদম ভেতরে ঢুকে গেল, বীভৎস চেহারা। এরপর সে আমার গলা টিপে ধরলো। আমি চিৎকার করার চেষ্টা করছি, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। পিশাচটা কর্কশ কণ্ঠে আমাকে বলল, মাছ দিবি না? এই বলে আমাকে ধান ক্ষেতের মাঝে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে জ্ঞান ফিরলে আমাকে আমার বাড়ির আঙিনায় আবিষ্কার করে আমাকে শুইয়ে রাখা হয়েছে। আমার স্ত্রী আমার মাথায় পানি ঢালছে। পরে জানতে পারি আমাকে সারা রাত খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আজ সকালে আমাকে বটতলায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। আমার পাশেই একটা মরা কুকুরকে দেখতে পাই, যেটা গত রাতে আমার সাথে ছিল। আর আমার বাজারের ব্যাগটা ছিল আমার হাতেই, কিন্তু সেটাই কোনো মাছ ছিল না। এরপর আমি গত রাতের পুরো ঘটনাটা বলি। সব শুনে আমাদের গ্রামের একজন হুজুরের সঙ্গে কথা বলেন সবাই। সেদিন বিকেলেই হুজুর আমার বাড়িতে এসে আমাকে পানি পড়া এবং তাবিজ দেন। হুজুর আমাকে সবসময় তাবিজটি পরে থাকতে বলেন এবং পরবর্তীতে ওই গাছের নিচ দিয়ে না যাওয়ার পরামর্শ দেন, শরীর বন্ধ রাখার পরামর্শ দেন। হুজুরের কথা মতো আমি এখনো সেই তাবিজটি পরে থাকি এবং শরীর বন্ধ রাখি। আল্লাহর রহমতে আমার সাথে আর কখনো কোনো অতি প্রাকৃতিক ঘটনা ঘটেনি। আলহামদুলিল্লাহ, এখন আমার পরিবার নিয়ে আমি সুখে আছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। যদি ভালো লাগে অবশ্যই ভূত.com-এর শ্রোতাদের সাথে শেয়ার করবেন। আমার কাছে আরো ঘটনা আছে যেগুলো পরবর্তীতে শেয়ার করব। ভূত.com-এর পরিবারের জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভূত.com-এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে প্রত্যয় হাবিব অর্কতার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। একটা কথা, এখানে কুকুরটা কেন মারা গেল এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকলো। আমার কাছে মনে হয় এই কুকুরটা আপনার
আপনাকে আসলে বাঁচাতে এসেছিল এবং সেই জিনের কবল থেকে হয়তো রক্ষা করতে এসেছিল? লিসেনার্স, আপনাদের কি মনে হয় জানাবেন আমাকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আশাবাদী বুট.com এর সমস্ত শ্রোতাবিন্দুরাও খুব ভালো আছেন। আমি আজকে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যে ঘটনাটা খুব শীঘ্রই ঘটে গেছে। আজ থেকে প্রায় 3